দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে আনা হয়েছে 52,000 টন সয়াবিন তেল। 4 দিনের ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে এসেছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। অপরিশোধিত ওই সয়াবিন তেল আমদানির ফলে বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশে, তাতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। এবার 4 দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4 জাহাজে আমদানি হয়েছে অপরিশোধিত বিপুল পরিমাণ সয়াবিন তেল, আর তাতেই টেনশনে পড়ে যায় ভারত। যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, হাত কেটে দেওয়া উচিত। ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাদের সরকার দেয়। আজকে দেখে ডক্টর ইউনূস যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে। আরে ভাই, আমাদের তো উনি বলেই দিয়েছেন যে ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য তো উনি তো বুকের সাথে খুলে দিয়েছে। ভারতের সঙ্গে কোনো কেনাকাটা নাই, কোনো যোগাযোগ নাই। দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের মাথায় হাত, টেনশনে পড়ে গেছে ভারত। কি কারণে জানেন? ভারত এতদিন এককভাবে বাংলাদেশে বাণিজ্য করছিল। ভারত ভেবেছিল তাদের ছাড়া আমরা বিকল্প কোনো রাস্তা খুঁজে পাবো না, ভারত ছাড়া আমাদের কোনো পথ নেই। তাই ভারত কথায় কথায় হুমকি দিয়ে যায় প্রতিবারই যে তারা পেঁয়াজ, আলু, চাল বাংলাদেশে দেওয়া বন্ধ করে দেবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর, সম্প্রতি বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, সেটাও ভারত বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিকল্প উপায় বের করে ফেলেছে ইউনূস সরকার, ভারতের কাছ থেকে নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে 52,000 টন সয়াবিন তেল ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে আনা হয়েছে 52,000 সয়াবিন তেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা দেখে ভারত কঠিন দুশ্চিন্তায়। ইউনূস সরকারের সিদ্ধান্তে এখন ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাজারে সয়াবিন তেলে সয়লাভ হয়ে গেছে। দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই বাজারে সয়াবিন তেলের সংকট আর নেই। ব্রাজিল, আর্জেন্টিনা থেকে 52,000 টন সয়াবিন তেল আনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব, কিভাবে ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে প্রফেসর ইউনূস, আমরা সেটাই দেখে আসি। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে আনা হয়েছে 52,000 টন সয়াবিন তেল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, 4 দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছে 4টি জাহাজ। তেল পরিবহনকারী জাহাজে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে। এসব জাহাজে সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে। তেলবাহী জাহাজগুলো 1 মাস আগেই ব্রাজিল আর্জেন্টিনার বন্দর থেকে রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। এসব তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই ও টিকে গ্রুপ। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে। রোজার আগে তেলের আমদানির পরিমাণ আরও বাড়বে বলে জানান তারা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের, তাতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। এবার 4 দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4 জাহাজে আমদানি হয়েছে অপরিশোধিত বিপুল পরিমাণ সয়াবিন তেল, আর তাতেই টেনশনে পড়ে যায় ভারত। কারণ এতদিন হাসিনা সরকার ভারত থেকে টিসিবির জন্য কোটি কোটি টাকার সয়াবিন তেল আমদানি করত। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে কি পরিমাণ সয়াবিন তেল এলো, আরও কয়েকটি জাহাজে কি পরিমাণ সয়াবিন তেল আসছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 4 দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে আমদানি হয়েছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ। এর মধ্যে টিকে গ্রুপের 25,000 টন, সিটি গ্রুপের 20,000 টন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 7,000 টন সয়াবিন তেল রয়েছে।
এসব অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে। সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগেই আমদানি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার এমটি আরডোমের সায়ানি ও এমটি ডাম্বলডোর নামে 2 জাহাজে বন্দরে আনা হয়েছে প্রায় 21,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। মঙ্গলবার বন্দরের জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টোরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামের আরও 2টি জাহাজ। এই 2টি জাহাজে আছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে এমটি আরডোমের সায়ানি জাহাজ থেকে ইতিমধ্যেই তেল খালাস হয়েছে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টোরি ব্রাজিল থেকে এবং বাকি 3টি এসেছে আর্জেন্টিনা থেকে। আমদানি হওয়া এসব সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে। সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে কারখানায় পরিশোধের জন্য নিয়ে যাবে উক্ত কোম্পানিগুলো। এরপর পরিশোধন করে বাজারজাত হবে এই বিপুল পরিমাণ সয়াবিন তেল। তাতে 1-2 সপ্তাহ সময় লাগতে পারে। এসব সয়াবিন আমদানির জন্য অনেক আগে ঋণপত্র খোলা হয়েছিল। 4টি জাহাজই ব্রাজিল আর্জেন্টিনার বন্দরগুলো থেকে 1 মাস আগেই রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। দেশে মূল্য সমন্বয়ের কারণে আমদানি সামনে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থাৎ কোনো পণ্যের উপরই ভারত নির্ভর থাকতে চাইছে না বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ ভারত থেকে 1,10,00,000 লিটার সয়াবিন তেল কিনেছিল। আর এই বছর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে সয়াবিন তেল কেনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য যে এই মুহূর্তে একটা প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্য ও আর্জেন্টিনা ব্রাজিল থেকে সয়াবিন আমদানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করেছে ভারত, কিন্তু হাসিনার পতনের পর সবকিছু যেন উলটপালট হয়ে গেছে। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু এবং পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি। কারণ একদিকে বাংলাদেশে বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেই সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের সন্ধান করছে বাংলাদেশ। ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে। পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয়। এছাড়া পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। তবে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে। ইন্ডিয়া.com বলছে, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মান, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে ভারতকে বাদ দিয়ে চীন, পাকিস্তান কিংবা তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারে ঢাকা। যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাদের সরকার দেয় নেই। আজকে দেখে ডক্টর ইউনূস এই যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে। আরে ভাই, আমাদের তো উনি বলেই দিয়েছেন যে ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য তো উনি তো বুকের সাথে খুলে দিয়েছেন। ভারতের সঙ্গে কোনো কেনাকাটা নাই, কোনো যোগাযোগ নাই। দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো। দেখেন, মিলিটারিতে একটা কথা আছে, আমি যেহেতু সামরিক বাহিনীর লোক, আমি সেখান থেকে উদাহরণ দিতে চাই। যখন সৈন্যবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কমান্ডারকে খুব টাফ অ্যাকশন নিতে হয়। আর্মিতে একটা কথা আছে, বি রুথলেস বাট ডোন্ট বি ক্রুয়েল। রুথলেস। আজকে ইন্ডিয়াতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে,
মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হচ্ছে, মুসলমানকে পিটায় বলা হচ্ছে বল বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আমরা কোনো হিন্দুকে বাংলাদেশে বলেছি যে আল্লাহু আকবার বলো? দাড়ি কেটে ফেলা, দাড়ি কাটতে বাধ্য মানে করছে। সেই ইন্ডিয়া কি করে এ কথা বলে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে? হু দ্য হেল দে আর? বাংলাদেশের হিন্দু কি ইন্ডিয়ান বেবি? এদের আমাদেরকে লিজ দেওয়া হয়েছে, আমাদেরকে দস্তক দেওয়া হয়েছে এখানে যে ইন্ডিয়া ইজ রেসপন্সিবল। আমাদের ওয়ার্ল্ড কোর্টে যাওয়া উচিত ভারতের বিরুদ্ধে। আমি এখানে দাঁড়িয়ে আপনার এই ফোরামে, বিভিন্ন ফোরামে আমি বলেছি ভারত ইজ এ ফেইল্ড স্টেট, ভারত ইন্ডিয়া ইজ এ ফেইল্ড স্টেট। এইটাকে ভয় পাওয়ার কিছু নাই রে ভাই। উই হ্যাভ ডিফিটেড দেম, উই হ্যাভ সিন দেম। তারা কি করতে পারে? আমাদের কিছু লোক আছে বাঙালি আমাদের মধ্যে যারা মনে করে, হ্যাঁ, যখন ইন্ডিয়ার সঙ্গে আমার যুদ্ধ হলো, আরে আমাদের আর্মি অফিসার বলেছে আমাকে you put country into the disastrous condition. আমি বলি স্যার লেট মি ফাইট, ইটস মাই ব্যাটল। পাবলিক তো আছেই যে আপনি দেশকে বিপদে ফেলেছেন ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আর সবসময় ভাই একটা অ্যাপোলজেটিক মনোভাব, আরে না ভাই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, ভালোভাবে চলতে হবে। এদের হাত কেটে দেওয়া উচিত বাঙালি যেগুলো কথা বলে। যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে নেড়ে যে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। আমি বারবার এই কথা বলেছি, আমাদের মুসলমানকে নির্যাতন করা হচ্ছে। সাহেব সাহেব, আমি প্রস্তাব রাখতে চাই আপনার এখানে, গভর্নমেন্ট যদি কিছু না করে আপনাদের অনেক কিছু করবার আছে। এই যে টকশোটা হচ্ছে, আপনি যতই কষ্ট হোক, যত টকশো ভারতের এগেস্টে হয়েছে, ন্যায় কথা আমরা বলেছি, ইংলিশে ডাবিং করেন, 3টে ভাষায় ডাবিং করবেন, ইংলিশ, উর্দু, অ্যারাবিক, 3টে ভাষায়। আর না হলে ইংলিশ এন্ড অ্যারাবিক। হোল ওয়ার্ল্ড শুড নো দ্যাট ইন্ডিয়াতে কি হচ্ছে। এই হিন্দুরা কত বড়, ইন্ডিয়ার হিন্দুরা কত বড় ক্রুয়েল, কত বড় নিষ্ঠুর, কত বড় সন্ত্রাসী মুসলমানদের ব্যাপারে। আমরা এখানে 18 কোটি মুসলমান, পাকিস্তানে প্রায় 30 কোটি মুসলমান, ভারতকে ভয় পাবো কেন? উই উইল ক্রস দ্য বর্ডার। ওই কি বিশ্ব শর্মা একটা আছে ওখানে বসে, ওকে ধরে নিয়ে আসা হবে বাংলাদেশে, বিচার করা হবে। উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। 18 কোটি মানুষ, 7 দুগুণে 14 কোটি হাত পাওয়া যায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। উই ক্যান ডু ইট। আমি রিকোয়েস্ট করব, এই আপনাদের যত হচ্ছে টকশো গুলো হয়েছে, সেই টকশো গুলোকে ইংরেজি ডাবিং করেন, চেষ্টা করেন কিভাবে করা যাবে। এবং আরেকটা সাইট খোলেন ইংরেজি টকশো। আমরা বলতে পারি আর নাই পারি, ওইখানে যাব, বলবো, ভাঙা ভাঙা ইংরেজিতে বলবো যে মুসলমানদের কি অবস্থা হচ্ছে ওইখানে, বিশ্বময় প্রচার করেন। এখন বাংলাতে আমি আপনাকে বলি আসলে ধৃষ্টতার সাথে, আমি হিন্দি বলা লেখা শিখেছি প্রতিবাদ করার জন্য ভারতের। আমি একসে গিয়ে, আপনি দেখেন আমার প্রোফাইলে গিয়ে দেখেন, আই এম দি অনলি পার্সন প্রোটেস্টিং এগেইনস্ট ইন্ডিয়া। আর কোনো লোক নাই হিন্দিতে, এবং সেটা শত শত আপনার ভিউ হচ্ছে। আমি নিজে হিন্দি পড়তে শিখেছি, লিখতে শিখেছি, বলতে শিখেছি। এখন আমার কথা হলো, আপনারা যে টকশো গুলো করতেছেন বাংলায়, ইংলিশ ডাবিং করেন। আজকে এআই দিয়ে সবকিছু করা যায় খুব সহজে। এবং আপনি শুধু না, যতগুলো আছে মনে করেন যে টক টু হাসিনা, তারপরে ভয়েস অফ পিপল, তারপরে যে হক ভয়েস আছে, হককে তো আমি নিজেই বলেছি যে তুমি একটা ইংরেজি খোলো, চ্যানেল খোলো, এখানে সেখানে আমি বক্তব্য দিয়েছি। আমরা ইংরেজি বলতে পারি আর নাই পারি, ওইখানে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বলবো যে এই হচ্ছে। এইগুলো এআই দিয়ে আপনারা এখন ডাবিং করা শুরু করেন এবং এগুলোর বিশ্বময় প্রচার করেন। সরকারের দরকার নাই রে ভাই, আমাদের সরকারের দরকার নাই। আমি পিনাকিও বলবো যে আপনি ইংরেজিতে বলেন, ইংরেজিতে প্রচার করেন, বাংলা প্রচার করা দিন শেষ। হিন্দিতে করেন, ইংরেজিতে করেন, আরবিতে করেন। আমাদের এই অ্যাকশন গুলো ইন্ডিয়ান, কোনো ঘোমটা দেওয়া নাই, কোনো ঘোমটা দেওয়া নাই। মুসলমানের অত্যাচার হচ্ছে, ওখানে মন্দির ভেঙে মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে। আমি সেদিন লিখেছি, এই যে আমাদের পতাকা পড়েছে বাংলাদেশের, বলতেছে জয় শ্রীরাম,
আমি বললাম ভাই अगर जय श्री राम जीवित होता तो क्या वो हमारे जो फ्लैग है उसको जलाने के वक्त ये बोलता कि जय श्री राम? तुम कैसे हिंदू हो? বহু বিয়ে হয়েছে, আপনার ভিউ হয়েছে ওটা। তো তুমি কেমন হিন্দু? তুমি বাংলাদেশের পতাকা পড়তেছো আর জয় শ্রীরাম? আরে শ্রীরামকে কেউ মানে খাড়া করতে হবে ভাই। তো এখন আমার কথা হলো, আপনাদের দায়িত্ব এখন বেশি। আমরা শুধু বক্তা না, আপনারা যারা এটা কন্ট্যাক্ট করতেছেন আপনারা সব ডাবিং করেন, যত টকশো হয়েছে সব ডাবিং করেন, ডাবিং করে বিশ্বময় প্রচার। ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। আজকে আমি যে বলেছিলাম যে ওই সাম দান ভেদ দণ্ড, তারপরে বলছিলাম সন্ধি বিগ্রহ গান আসন, ওই যখন আমাদের সঙ্গে পারবে না সন্ধি করতে আসবে, ঠিক আসে না? বিক্রম মিস্ত্রি আসছে কিনা বাংলাদেশে? সেদিনই বলেছি আপনাদের এখানে সন্ধি করবে আমাদের সাথে, সন্ধি করতে বাধ্য হবে, হয়েছে বাধ্য। ভারতকে ছাড় দেওয়ার কোনো কারণ নাই, কোনো ছাড় দেওয়া হবে না। সোজাসুজি বলা হবে যে ইউ আর ডুইং দিস। এক্সকিউজ মি স্যার, যতই সন্ধি করো হিন্দুর বগর তলে ইটটাকে তো এখন আমার প্রশ্ন হলো, ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাদের সরকার দেয় নেই। আজকে দেখে ডক্টর ইউনূস এই যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে। আরে ভাই আমাদের তো উনি বলে দিয়েছেন যে ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য তো উনি তো বুকের সাথে খুলে দিয়েছেন। উই মাস্ট মুভ ফরওয়ার্ড। এখন থেকে কোনো বাধা হবে না। আপনি যেটা হচ্ছে এই যে আজকে আমরা যে কথা বললাম, ইংরেজি ডাবিং করেন, করে প্রচার করেন, আমাদের কথা যাক। আরবি দরকার আছে, বিকজ কোটি কোটি হিন্দু আপনার ব্যবসা করতেছে আপনার মুসলমান দেশে। মুসলমানের খেয়ে তারা বেঁচে আছে। এই ফকিররা, ইন্ডিয়ার ফকিররা মুসলমানদের খেয়ে বেঁচে আছে। ওখানে আরবি দিয়ে প্রচার করতে হবে। আর যেসব লোক ওই জোরহাত করে বলে যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক চাই, ডাকবেন না, বয়কট করেন তাদেরকে, আপনারা এখানে ডাকবেন না। এবং তাদেরকে যদি ডাকেন আমাকে ডাকবেন না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য ফেসেস অফ দোজ ব্লাডি কাওয়ার্ডস। ওই কাওয়ার্ডদের ফেস আমি দেখতে চাই না। বাংলাদেশ হ্যাজ এমার্জড অ্যাজ এ ভিক্টোরিয়াস কান্ট্রি। ওই কাওয়ার্ডদেরকে এখানে ডাকবেন না বলবার জন্য। হাত দৌড় করে ভারত 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 প্রতিবেশী। কিসের প্রতিবেশী? ভারত। আমরা ভারত থেকে পিএস কিনবো না, ভারত থেকে আলু কিনবো না, আমরা তো স্বয়ংসম্পন্ন, অন্য জায়গা থেকে কিনবো। ভারতের সঙ্গে কোনো কেনাকাটা নাই, কোনো যোগাযোগ নাই। দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো, এর বাইরে নয়। একটা ধারণা তো এখন স্পষ্ট যে, যেমন ইরানের শাহ একবার বলেছিল যে আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নাই। এখন আমাদের লোকেরা বলছে যে ভারত যার প্রতিবেশী তার শত্রুর দরকার নেই। আমরা কিন্তু এরকম একটা ভারত কখনো দেখতে চাই না, কিন্তু ভারত সেটা আমাদের দেখাচ্ছে। বিএনপি যখন গঠন হয় তখন মূলত ওই সব লোকেরা বিএনপির সাথে সংযুক্ত হয়েছিল যারা স্লোগান দিত যে ভারতীয় সম্প্রসারণের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তারা স্লোগান দিত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই সব লোকগুলি সংযুক্ত হয়েছিল এবং তারাই মোটামুটিভাবে বাংলাদেশের জাতীয়তার ভিত্তিটা রচনা করেছিল। পরবর্তীকালে জিয়া রহমানের শাহাদত বরণের পরে এরশাদের আগমন, যে আপনারা জানেন যে এরশাদ হলো দেরাদুন প্রশিক্ষিত একজন জেনারেল এবং তিনি কাদের প্রেরণায় এখানে টেক ওভার করেছিলেন একটা বিষয়, যে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি ভারতীয়দের মদতপুষ্ট হয়ে ক্ষমতাটা গ্রহণ করেছেন। কারণ যে একটা পপুলার নির্বাচন, যে পপুলার ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে মাত্র 3 মাসের মাথায় এভাবে উৎখাত করা একটা সিলি ঘটনাকে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ইন্দু নামক একটা সন্ত্রাসী আছে। এরশাদের পরবর্তী কাল থেকে মানে বিএনপির অনেকের মধ্যে কিংবা আমাদের অনেকের মধ্যে এই ধারণাটা স্পষ্ট হয়ে গেছে যে ভারতের অনুকম্পা ছাড়া হয়তো ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় থাকাও যাবে না। সে কারণে হয়তোবা কিছুটা কম্প্রোমাইজের জায়গা তৈরি হয়েছিল এবং এটা আমরা কখনো ভাবতেও চাই না যে ভারত আমাদের শত্রু, 3 দেশ থেকে পরিবেষ্টিত, এবং আমরা কখনো ভাবতেও চাইনি, কিন্তু ভারত আমাদেরকে সেই জায়গাটাই নিয়ে গেছে। এখন যে বিএনপির উপরের দিকে হয়তো বা কারো ভিতরে এই ধরনের প্রবণতা থেকেও থাকতে পারে, কিন্তু গ্রাসরুট লেভেলের লোকজন কিন্তু একেবারে একদমই না, এবং তারা ন্যাশনালিস্ট। বিএনপির বৈশিষ্ট্যটা কিন্তু এইখানে, যেভাবেই বিএনপিকে সমালোচনা করা হোক না কেন, বিএনপি ওই ভারতের আনুগত্য
সেটা যদি হতো যে 15 বছরে যে পরিমাণ ক্র্যাকডাউন হয়েছে বিএনপির উপরে, যে পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে, তাহলে তো এই লোকগুলি ভাই ভারতে যেত, ইন্ডিয়াতে যেত। এরা তো ইন্ডিয়াতে যায় নাই। তারা এই ঢাকা শহরে এসে নানা জায়গায় পালায় থাকছে, রিক্সা চালিয়েছে, তারপরে মোটরসাইকেল চালিয়েছে, সংসার জীবন নির্বাহ করেছে, জায়গা জমি বিক্রি করেছে মামলা লড়তে লড়তে। সুতরাং এখন কিন্তু আজকে পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের মানে এই যে জবরদস্তিমূলক শাসন, হ্যাঁ, এটা যে টিকতে পারে না, এবং এই শাসনকে যারাই মদত দিয়েছে, হ্যাঁ, তারাই কিন্তু সারা পৃথিবীতে ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত কোথাও একদম ভিয়েতনাম থেকে শুরু করে কোনো জায়গাও সুপার পাওয়ার বলা হোক, যাই বলা হোক, কোনো জবরদস্তিমূলক শাসন আলটিমেটলি টেকে নাই এবং টেকেও না। এটা হলো একদম হিস্ট্রির সব থেকে প্রমাণিত সত্য। সুতরাং আজকে এটা প্রুভ যে ভারত যে জবরদস্তিমূলক যে শাসন এখানে প্রতিষ্ঠা করেছিল সেটা শেষ হয়েছে হাসিনার পতনের মধ্যে দিয়ে। দুঃখজনক হলো যে ভারত সেই হাসিনাকে তার ওখানে রেখে তাদের লোকদেরকে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্যে প্রতিনিয়ত মদত দিচ্ছে, এবং একজন এদেশের নাগরিক হিসাবে যে একটা সার্বভৌম রাষ্ট্রের কথা ভাবে, তাকে অবশ্যই ভারতের এই প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং একটা ধারণা তো এখন স্পষ্ট যে, যেমন ইরানের শাহ একবার বলেছিল যে আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নাই, এখন আমাদের লোকেরা বলছে যে ভারত যার প্রতিবেশী তার শত্রুর দরকার নেই। আমরা কিন্তু এরকম একটা ভারত কখনো দেখতে চাই না, কিন্তু ভারত সেটা আমাদের দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে বিএনপির এখন তার আসল জায়গায় ফিরে গেছে। মাঝখানে যে যাই বলুক না কেন, বিএনপি তার যে জাতীয়তাবাদী যে চিন্তা আদর্শ সেই জায়গাটাই ফিরে গেছে, এবং এটা আমি তাদের এই ফিরে যাওয়া বা তাদের স্ট্রং পজিশন নেওয়াটাকে একজন দেশপ্রেমের সঙ্গে পরিপূর্ণভাবে সম্পর্কিত, এটাই স্বাগত জানাই আমি। আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। সেই 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমি নাম নিতে চাই না, কিন্তু আপনারা জানেন কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু এ সমস্ত ষড়যন্ত্র চলবে বলে আমার মনে হয় না। তার কারণ 15 বছর আমরা যে নির্যাতনের ভেতরে ছিলাম, সেখান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ আবার পুরাতন হওয়ার জন্য হয়নি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে, এটা আগের চাইতে ইনশাল্লাহ আরও অনেক বেশি শক্তিশালী হবে। আরও যদি কোনো সেন দৃষ্টি থেকে থাকে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এখনও সেই পুলিশ বাহিনী রয়ে গেছি, অন্যান্য বাহিনী আছে, দেশের 18 কোটি জনসাধারণ আছে, তার সাথে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আপনাদের সাথে রয়েছে। আমরা যে কোনো প্রয়োজনে আমরা এবং এরপরে পরে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে সবাই এই দেশের জন্যে শেষ রক্তবন্ধু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার্থে যা কিছু প্রয়োজন হয় আমরা করব। আজকের এই আমাদের এই সমাবেশ এবং এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে এটাই জানিয়ে দিতে চাই, এবং যারা দেশের প্রতি আমাদের প্রতি সেন দৃষ্টি দিচ্ছেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, ভুলে যাবেন না 1971 সনের মার্চ মাসের সেই প্রথম প্রহরে এই রাজারবাগ পুলিশ লাইনে যে প্রতিরোধ গড়ে তুলেছিল যে পুলিশ বাহিনী, আমরা কিন্তু সেই পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। আমরা অনেকেই অংশ সেখানে নিয়েছিলাম, এরকম লোক বেঁচে আছে, কিছু না হলেও আমরা তাদেরই উত্তরসূরি। ভুলে যাবেন না আমাদের ভেতরে সেই রক্ত এখনো প্রবাহিত হচ্ছে, যে কোনো প্রয়োজনে আমরা সেই রক্ত দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ। আগ্রাসন যেটা হচ্ছে অবশ্যই জানি, একটি দেশে এখানে বললে আরও অনেক কথা বলতে হয়। দেশে সরকার তো কম পরিবর্তন হয়নি, 1975 সাল থেকে শুরু হয়েছে, তখন সপরিবারে একজন রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেছেন। তারপরে এসেছেন খন্দকার মুশতাক আহমেদ, তারপরে এসেছেন সায়েম সাহেব, তারপরে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইভাবে তারপরে খালেদা সাত্তার সাহেব এসছেন, এরশাদ সাহেব এসছেন, খালেদা দিয়ে এসছেন, তারপরে শেখ হাসিনা এসছেন, তা আবার বেগম খালেদা জিয়া এসছেন, আবার শেখ হাসিনা এসছেন, তারপরে এখানে 111 সরকার এসছে। সরকার তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আজকের মতো
এত তো কষ্ট পেতে দেখিনি প্রতিবেশী রাষ্ট্র। এটার কারণটা কি? সরকার তো তখন তো তাদেরকে এত, কারণ এক সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ। পাকিস্তান কি ভারতের বিকল্প হতে পারে? আপনারা জানেন যে আমরা 1971 সালে ভারত এবং বাংলাদেশ মিলে যৌথভাবে পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশের একটি স্বাধীনতা অর্জনে ভারতের কিছু অবদান ছিল। কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ভারতের যারা পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী যারা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই তারা উপলব্ধি করেছে যে 1971 সালে তারা ভুল করেছিল। এবং আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি দুঃখ প্রকাশও করেছেন। এবং ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে আসলে প্রত্যেকটি দেশের সাথে অনেক অভ্যন্তরীণ অনেক আমদানি রপ্তানি হয়, সেইগুলো হয়তো খালি চোখে দেখা যায় না। আপনারা যখন আমদানি রপ্তানির এই হিসাবটি বিগত দিনের 16 বছরে দেখবেন, এই 16 বছরেও শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে অনেক কথা বললেও গত 16 বছরেও পাকিস্তানেও অনেক কিছু রপ্তানি করেছে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু আমদানি করেছে। তাহলে শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আমদানি রপ্তানি করেছে, এটি একটি রুটিন অফ বাংলাদেশ, সারা পৃথিবীতে এটি চলে। তা আমরা আশা করছি যে আগামীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানির যে প্রয়োজনীয়তা, মানুষের প্রয়োজনেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এবং এই প্রেক্ষাপটেই কিন্তু নতুন সম্পর্ক সৃষ্টি হয়। বর্তমান যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়তো নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার আমরা একটি আশাবাদ দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করছি পাকিস্তান তাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের 1971 সালে এই বিজয়ের মাসে আমি দাঁড়িয়ে বলতে চাই আপনারা ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান, কারণ এক সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ। তারা যদি ক্ষমা চায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষও তাদের প্রতি আরও সহানুভূতিশীল হবে এবং দুই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। যে বাংলাদেশের চারপাশে বর্ডারেই ভারত আর এক পাশে বঙ্গোপসাগর, আসলে কারো বিকল্প কেউ হয় না। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি স্বকীয়তা রয়েছে, একটি স্বকীয়তা চরিত্র আছে, স্বকীয়তা একটা অবস্থান রয়েছে। আমরা ভারতকে আমাদের বন্ধু হিসেবে মনে করি, আমরা তাকে কখনো প্রভু মনে করি না। যেহেতু তারা আমাদের প্রতিবেশী, আপনার পাশের মানুষ যদি না খেয়ে থাকে আগে কি আপনার দায়িত্ব তাকে দেখার, তারপরে একটু দূরে যাওয়া। পাকিস্তান রাষ্ট্র অবকাঠামোর মধ্য দিয়ে কিন্তু আমাদের চারপাশ থেকে একটু দূরে রয়েছে। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদেরকে আমরা প্রতিপক্ষ এখনও ভাবছি না। আজকে যে ভারত বাংলাদেশের ভিতরে যে স্নায়ু যুদ্ধ চলছে, আমরা মনে করি এর বরফ গলতে শুরু হবে। আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে এবং আসলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। এবং আজকে ভারত এবং পাকিস্তান আমাদের ওইটি বিষয় না, আমরা সারা পৃথিবীর সব দেশের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে চাই। আমাদের পৃথিবীর সব দেশ আমাদের বন্ধু হিসেবে থাকবে। আমরা সব দেশের বন্ধু হিসেবে বন্ধুত্বের জন্য যতটুকু প্রয়োজন আমরা তাদের কাছে সেই ভালোবাসাটুকু চাই। আমাদের উপরে যেই কর্তৃত্ব করুক, সে ভারত হোক, আমেরিকা হোক, কানাডা হোক, আর চীন হোক, আর পাকিস্তান হোক, আর অন্য দেশ হোক, আমরা তাদের বিপক্ষে অবশ্যই রুখে দাঁড়াবো। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পরে সয়াবিন তেলে ভরপুর বাজার। 52,000 টন সয়াবিন তেল 4টি জাহাজে করে নিয়ে আসা হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে। ভারত ভেবেছিল তাদের ছাড়া আমাদের আর কোনো পথ নাই, আমাদের আর কোনো উপায় নেই, ঘুরে ফিরে ভারতের কাছে যেতে হবে। কিন্তু ভারত ভুলে গেছে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে প্রফেসর ইউনূস। ভারতের কোনো প্রয়োজন নেই, অথচ বাংলাদেশকেই ভারতের প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে পেঁয়াজ আলু না কেনে তাহলে মহা সংকটে পড়ে যাবে ভারত। এটা কি ভারত ভেবে দেখেছে? পেঁয়াজ এবং আলুর বিকল্প আমরা খুঁজে নিয়েছি। পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ আলু রপ্তানি করব, রাশিয়া থেকে আমরা নিয়ে আসবো এগুলা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেতে প্রফেসর ইউনূসের ভূমিকা অপরিসীম। প্রফেসর ইউনূস ছাড়া কেউ ভারতকে জবাব দিতে পারবে না, শিক্ষা দিতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানান আপনাদের মতামত, ওপিনিয়ন কমেন্টে আপনারা কি বলতে চান। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।